আমি বলবো কি হতে চলেছে পরবর্তী পর্বে। গল্পের শুরুতেই আমরা দেখব মণ্ডলপাড়ার সেই থমথমে পরিবেশ, যেখানে আকাশের মেঘের চেয়েও মানুষের মনের আক্রোশ অনেক বেশি ভারী হয়ে আছে। প্রধান সাহেব তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকবেন। তিনি তার অনুগত সোনাই আর ইয়াসিনকে কাছে ডাকবেন। ইয়াসিনের শরীরের ক্ষতগুলো দেখে প্রধানের রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করবে। প্রধান বলবেন, বিশ্বাস বংশের ছেলেরা আমার সম্মানে হাত দিয়েছে, আমার হবু জামাই ইয়াসিনকে মেরে রক্তাক্ত করেছে। এর বদলা আমি এমনভাবে নেব যেন ৭ গ্রাম মনে রাখে। আজ রাতই হবে বিশ্বাস বংশের শেষ রাত। এদিকে শ্রাবণী তার ঘরে তালাবদ্ধ অবস্থায় ছটফট করবে। তার দুশ্চিন্তা শুধু শাহিনকে নিয়ে। সে জানালার শিক ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে বলবে, শাহিন, তুমি কেন এলে না? কেন আমাকে এই নরক থেকে উদ্ধার করছো না? ঠিক সেই সময় শ্রাবণী দেখবে জানালার ওপাশে একটা ছায়া। সে ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু তখনই শুনবে বাপ্পার গলা। বাপ্পা ফিসফিস করে বলবে, শ্রাবণী, ভয় পেও না, আমি বাপ্পা। শাহিন ভালো আছে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। সেলিম ভাই আর বিশুরা সব ধারালো অস্ত্র নিয়ে নদীর পাড়ে জড়ো হয়েছে। আজ বড় ধরনের রক্তারক্তি হতে পারে। গল্পের মোড় ঘুরবে যখন আমরা দেখব নদীর ধারের সেই নির্জন জায়গাটা। সেলিম তার হাতে থাকা বড় রামদাটা পাথরে ঘষে ধার দেবে। আগুনের শিখায় তার মুখটা ভয়ানক দেখাবে। সেলিম তার ভাইদের উদ্দেশ্যে বলবে, মণ্ডলরা মনে করেছে আমাদের টোটোওয়ালা বলে অবহেলা করবে। আজ তাদের বুঝিয়ে দেব বিশ্বাস বংশের তেজ কতটুকু। নদীর ওপার থেকে যখন আমরা মণ্ডলপাড়ায় ঢুকব, তখন যেন কেউ আমাদের পথ আটকানোর সাহস না পায়। বিশু পাশ থেকে হুঙ্কার দিয়ে বলবে, ভাই, তুমি শুধু হুকুম দাও, আজ আমরা মণ্ডলপাড়াকে শ্মশান বানিয়ে দেব। অন্যদিকে শাহিন থাকবে চরম দোটানায়। একদিকে তার পরিবার আর রক্তের টান, অন্যদিকে তার প্রাণের চেয়েও প্রিয় শ্রাবণী। শাহিন তার ঘরের কোণে বসে কাঁদবে। তার বৌদি, অর্থাৎ সেলিমের স্ত্রী, এসে শাহিনের মাথায় হাত রাখবে এবং বলবে, শাহিন, তুই যাচ্ছিস না কেন? তোর ভাই তোকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু তুই তো জানিস, এই লড়াইয়ে জিতলে তুই শ্রাবণীকে চিরতরে হারাবি। শাহিন তখন চিৎকার করে বলবে, বৌদি, আমি কোনো লড়াই চাই না। আমি শুধু চাই শ্রাবণীকে নিয়ে শান্তিতে বাঁচতে। কিন্তু এই সমাজ আর এই জেদ আমাদের ধ্বংস করে দিচ্ছে। পরবর্তী দৃশ্যে দেখা যাবে বিকাশদা, অর্থাৎ সেই পুলিশ অফিসার, তার জিপ নিয়ে গ্রামের মাঝখানের রাস্তায় টহল দিচ্ছেন। তিনি বুঝতে পারবেন বড় কিছু একটা ঘটতে চলেছে। বিকাশদা কনস্টেবলকে বলবেন, মণ্ডল আর বিশ্বাস বংশের দীর্ঘদিনের শত্রুতা আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমাদের ফোর্স নিয়ে নদীর ঘাটে পৌঁছাতে হবে। যে কোনো মূল্যে এই দাঙ্গা রুখতে হবে। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াবে বড় বড় গাছের গুঁড়ি, যা মণ্ডলপাড়ার লোকজন রাস্তা বন্ধ করার জন্য আগে থেকেই ফেলে রেখেছে। তেতক্ষণে নদীর ধারে সংঘর্ষ শুরু হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আগুনের গোলার মতো দুই পক্ষ একে অপরের দিকে তেড়ে আসবে। সোনাই আর বিশুর মধ্যে হাতাহাতি শুরু হবে। ঠিক সেই মুহূর্তে শাহিন সেখানে পৌঁছাবে। সে কোনো অস্ত্র ছাড়াই দুই পক্ষের মাঝখানে গিয়ে দাঁড়াবে। শাহিন হাত জোর করে বলবে। গল্পের শেষ দিকে দেখা যাবে মোল্লা বংশের সেই চাচাকে। মোল্লা চাচা সবাইকে ধমক দিয়ে বলবেন, তোমরা কি পাগল হয়ে গেছ? এই মারামারিতে কার লাভ হবে? লাভ হবে শুধু শ্মশান আর কবরস্থানের। বিশ্বাস আর মণ্ডলরা এক না হলে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। পরবর্তী পর্বের শেষ দৃশ্যে আমরা দেখব শাহিন রক্তাক্ত অবস্থায় শ্রাবণীর হাত ধরে উঠে দাঁড়াচ্ছে, আর দূরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাবে, এই রক্তক্ষয়ী সংগ্রামের পর কি সত্যিই মণ্ডল আর বিশ্বাস বংশের দীর্ঘদিনের শত্রুতা মিটে যাবে, নাকি এই ঘটনার রেশ ধরে শুরু হবে আরও বড় কোনো প্রতিশোধের খেলা? শাহিন কি পারবে তার ভালোবাসাকে জয় করতে, নাকি তাকে পরিবারের ত্যাগের বলি হতে হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ধামাকা পর্বে। গল্পের পরবর্তী পর্বের শুরুতেই আমরা দেখব গভীর রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ। চারদিকে কুয়াশা আর ধোঁয়ার মিশ্র অন্ধকারে পুরো নদীর ঘাটটা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
দূরে পুলিশের সাইরেন শোনা গেলেও এখনও কেউ সেখানে পৌঁছাতে পারেনি। গ্রামের মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে আতঙ্কে কাঁপছে। কেউ কেউ ফিসফিস করে বলছে, আজ হয়তো বিশ্বাস আর মণ্ডল বংশের শীষ লড়াই দেখতে চলেছে এই গ্রাম। নদীর ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবি শাহিন। তার কপাল বিয়ে রক্ত ঝরছে। শ্রাবণী কাঁদতে কাঁদতে নিজের ওড়না ছিঁড়ে শাহিনের মাথায় বেঁধে দেবি। শাহিন দুর্বল গলায় বলবি, শ্রাবণী, তুমি এখানে কেন এলি? তোমার আব্বু যদি তোমাকে দেখি। শ্রাবণী চোখের জল মুছে বলবি, আমি ভয় পাই না, তোমাকে ছাড়া বাঁচার চেয়ে মরি যাওয়া ভালো। ঠিক তখনই মোল্লা চাচা প্রধানের দিকে তাকিয়ে বলবেন, প্রধান, তুই কি ভুলে গেছিস তোর বাবার কথা? এই বিশ্বাস বংশ একদিন তোর পরিবারের প্রাণ বাঁচিয়েছিল। আজ তুই সেই ঋণ ভুলে গিয়ে রক্তের নেশায় অন্ধ হয়ে গেছিস। প্রধান সাহেব কিছুক্ষণ চুপ করে থাকবেন। তার চোখে যেন অতীতের স্মৃতি ভেসে উঠবে। কিন্তু হঠাৎ ইয়াসিন সামনে এসে আগুনে ঘি ঢেলে দেবে। ইয়াসিন চিৎকার করে বলবে, চাচা, পুরনো কথা বলে লাভ নেই। আজ যদি আমরা থেমে যাই তাহলে কাল ওরা আমাদের মাথায় উঠে নাচবে। এই কথা বলেই ইয়াসিন আবার লাঠি তুলে বিশুর দিকে তেড়ে যাবে। মুহূর্তের মধ্যেই আবার শুরু হবে ভয়ঙ্কর সংঘর্ষ। চারদিকে চিৎকার, কান্না আর অস্ত্রের শব্দে পুরো নদীর ঘাট কেঁপে উঠবে। সেলিম এবার রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সে রামদা হাতে ইয়াসিনের দিকে ছুটে যাবে। কিন্তু ঠিক তখনই শাহিন উঠে দাঁড়িয়ে দুইজনের মাঝখানে চলে আসবে। শাহিন চিৎকার করে বলবে, ভাই, থামো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেলিমের রামদার কোপ শাহিনের কাঁধে লেগে যাবে। মুহূর্তের মধ্যেই শাহিন মাটিতে লুটিয়ে পড়বে। সবাই স্তব্ধ হয়ে যাবে। শ্রাবণী পাগলের মতো শাহিনের দিকে ছুটে যাবে। সে কাঁদতে কাঁদতে বলবে, না শাহিন, চোখ খোলো, আমাকে ছেড়ে যেও না। সেলিম নিজের হাতের রামদার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যাবে। তার হাত কাঁপতে শুরু করবে। সে ফিসফিস করে বলবে, আমি তো শাহিনকে মারতে চাইনি। এই দৃশ্য দেখে প্রধান সাহেবও ভেঙে পড়বেন। তিনি ধীরে ধীরে শাহিনের পাশে বসে যাবেন। তার চোখে জল চলে আসবে। প্রধান বলবেন, এই ছেলেটা নিজের প্রাণ দিয়ে আমাদের থামাতে চেয়েছিল, আর আমরা কি করলাম? ঠিক তখনই দূরে পুলিশের জিপের আলো দেখা যাবে। বিকাশদা ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যাবেন। পুলিশ চারদিক ঘিরে ফেলবে। বিকাশদা গর্জে উঠবেন, সবাই অস্ত্র ফেলে দাও, নইলে কাউকে ছাড়ব না। পুলিশের ভয় আর শাহিনের রক্তাক্ত শরীর দেখে দুই পক্ষ ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। বিকাশদা শাহিনকে দেখে তাড়াতাড়ি কনস্টেবলদের বলবেন, দ্রুত হাসপাতালে নিতে হবে, 1 মিনিট দেরি হলে ছেলেটাকে বাঁচানো যাবে না। শ্রাবণীও জোর করে জিপে উঠতে চাইবে, কিন্তু প্রধান তাকে আটকে বলবেন, তুই কোথাও যাবি না। তখন শ্রাবণী প্রথমবার নিজের বাবার চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলবে, আজ আমি শুধু আপনার মেয়ে না, আমি শাহিনের মানুষ। ও যদি বাঁচে আমি ওর পাশে থাকব, আর যদি মরে তাহলে আমিও ফিরব না। মেয়ের এমন কথা শুনে প্রধান সাহেব স্তব্ধ হয়ে যাবেন। অবশেষে তিনি ধীরে ধীরে হাত সরিয়ে নেবেন। হাসপাতালের পথে জিপের ভিতরে শাহিন অচেত। আবার বিশ্বাস বংশের লোকজনও ক্ষুব্ধ হয়ে উঠবে। বিশু দাঁতে দাঁত চেপে বলবে, শাহিনের যদি কিছু হয় তাহলে পুরো মণ্ডল পাড়া জ্বালিয়ে দেব। এইদিকে হাসপাতালে ডাক্তাররা শাহিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। বাইরে দাঁড়িয়ে থাকবে শ্রাবণী, সেলিম, বৌদি আর প্রধান সাহেব। সবাই নিঃশব্দে অপেক্ষা করবে। হঠাৎ ডাক্তার বের হয়ে আসবেন। ডাক্তার গম্ভীর মুখে বলবেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। এই কথা শুনে শ্রাবণী ভেঙে পড়বে। ঠিক তখনই প্রধান সাহেব ধীরে ধীরে শ্রাবণীর মাথায় হাত রাখবেন। তিনি নিচু গলায় বলবেন, মা, আমি হয়তো ভুল করেছি। শ্রাবণী অবাক হয়ে বাবার দিকে তাকাবে, কারণ এই প্রথমবার প্রধান সাহেবের কণ্ঠে অহংকারের বদলে
অনুশোচনা শোনা যাবে। কিন্তু গল্প এখানেই শেষ হবে না। হাসপাতালের বাইরে তখন অন্ধকারে দাঁড়িয়ে থাকবে ইয়াসিন, তার চোখে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সে ফোনে কাউকে বলবে, আজকের খেলা এখানেই শেষ না, প্রধান দুর্বল হয়ে গেছে, এবার আমাদের নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। ফোন কেটে ইয়াসিন পকেট থেকে একটা পিস্তল বের করবে। তার ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে উঠবে। আর ঠিক তখনই ক্যামেরা ধীরে ধীরে হাসপাতালের অপারেশন থিয়েটারের লাল বাতির দিকে জুম করবে। ভিতরে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে শাহিন। বাইরে শুরু হয়ে গেছে নতুন ষড়যন্ত্রের খেলা। তাহলে কি শাহিন বাঁচবে? প্রধান সাহেব কি সত্যিই নিজের ভুল বুঝতে পারবেন? ইয়াসিনের নতুন পরিকল্পনা কি? আর শ্রাবণী কি শেষ পর্যন্ত তার ভালোবাসাকে রক্ষা করতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী আরও ভয়ঙ্কর এবং ধামাকাদার পর্বে।